নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। উত্তরে জম্মু থেকে দক্ষিণে গুজরাট, সীমান্তের ৩৬টি জায়গা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল পাকিস্তানি ড্রোন। ড্রোনের সংখ্যা ৩০০ থেকে ৪০০। প্রত্যেকটিতেই ধ্বংস করে দিয়েছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু এই তথ্যই বলে দিচ্ছে ভারতে হামলা চালাতে কতটা মরিয়া পাক সেনা। শুধু তাই নয়, ভারতকে চাপে ফেলতে অত্যন্ত জঘন্য চক্রান্ত করেছে তারা। ভারতের প্রত্যাঘাতের সামনে ঢাল হিসেবে ব্যবহার করছে নিজেদের দেশের সাধারণ নাগরিকদের। সিভিলিয়ান ফ্লাইটকে আজ সাংবাদিক বৈঠকে পাকিস্তানের এই চক্রান্ত ফাঁস করে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। গতকাল রাত্রে আপনাদের অনেকেই হয়তো ঘুমোতে পারেননি, পারার কথাও নয়। পাকিস্তানের বুকে ভারতের এমন প্রত্যাঘাত বহু যুগ দেখেনি ভারতবাসী। ভারতের হানায় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্স। পাক প্রধানমন্ত্রীর দেখা নেই, সেনাপ্রধান নিখোঁজ। বালুচ বিদ্রোহীদের হামলার মুখে প্রাণ বাঁচানোই এখন পাকিস্তানি সেনার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। এত কিছুর পরেও লজ্জা নেই পাকিস্তানের। সীমান্তে গোলাবর্ষণ করেই চলেছে, টার্গেট করছে নিরীহ সাধারণ মানুষকে। সত্যি কি শিক্ষা হবে না পাকিস্তানের? আজ এ নিয়ে আমার সঙ্গে আলোচনায় যারা আছেন, আমি প্রথমে পরিচয় করিয়ে দিই। স্টুডিওতে রয়েছেন অমলেন্দু রায়চৌধুরী, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন। ক্যাপ্টেন রায়চৌধুরী, আপনাকে স্বাগত। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। সুমন, আপনাকে স্বাগত। সুমন আমার বন্ধুও বটে। রয়েছেন আমার সঙ্গে প্রণয় শর্মা, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, বিশিষ্ট সাংবাদিক। প্রণয়দা আমার সিনিয়র। রয়েছেন কৌশিক সরকার, অবসরপ্রাপ্ত কর্নেল। কৌশিকবাবু, আপনাকে স্বাগত। এবং আমার সঙ্গে রয়েছেন অমিত গিরি, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার। মিস্টার গিরি, আপনাকেও আমার অনুষ্ঠানে স্বাগত। আমি প্রথমেই আসব অমলেন্দু রায়চৌধুরীর কাছে। অমলেন্দুবাবু, কালকে রাত্রের ঘটনা আমরা প্রত্যেকেই জানি, আমি সেটা নিয়ে আর নতুন করে কিছু বলছি না। কিন্তু পরিস্থিতি যা হয়েছে কোন দিকে গড়াচ্ছে বলে মনে হয়? দেখুন, পরিস্থিতি এখন আমাদের খুব একদম সোজা সাপটা বলে দেওয়া হয়েছে, যেহেতু আপনার সোজা সাপটা অনুষ্ঠান, সেই থেকেই আমি বলছি। আমাদের দেশের তরফ থেকে আমাদের সরকার অলরেডি জানিয়ে দিয়েছে দুজন যে টেররিস্ট রয়েছে, বিশেষ করে হাফিজ শরীফ আর মৌলানা মাসুদ আজহার, এদের দুজনকে ফেরত দাও, যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আমরা যুদ্ধ করছি কোনো আগ্রাসন নিয়ে নয়, এটা যুদ্ধ করছি বলবো যুদ্ধও নয়, আমরা খালি প্রত্যাঘাত করছি। এখন আমরা অফিসিয়ালি যুদ্ধ শুরু করি বা ডিক্লারেশন অ্যাজ সাচ সেরকম কিছু নয়। আমরা যেটা করছি প্রত্যাঘাত, আমাদের উপরে যে আঘাতটা এসছে তারই রিটালিয়েশন আমাদের দেওয়া হচ্ছে। এবং আমাদের যেটা মুখ্য উদ্দেশ্য, যে আমাদের এই জায়গায় সমস্ত আমাদের এরিয়ার মধ্যে যাতে আর কোনো জঙ্গি মাথাচাড়া না দিয়ে ওঠে। জঙ্গিকে একদম শেষ করতে হবে। দেশের উন্নতির দিকে এরাই হচ্ছে একমাত্র অন্তরায়। এটা খালি প্রযোজ্য যে খালি ভারতবর্ষের জন্য নয়, এটা কিন্তু অ্যাপ্লিকেবল পাকিস্তানের জন্য। এটা কিন্তু পাকিস্তানেরও উপকার হবে যদি আর ওরা জঙ্গি মুক্ত দেশ হয়ে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে। বাংলাদেশেরও উপকার হবে সেই যেটা। বাংলাদেশ আমরা এখন যেটা দেখলাম, যে দেশটা উন্নতির দিকে এগোচ্ছে, সেইখানে একটা জঙ্গি সরকার, জঙ্গিদের সাহায্যে একটা সরকার এসে করে, সেটা সরকার বলবো না, একটা অন্তর্বর্তীকালীন যে একটা শাসন ব্যবস্থা চালাচ্ছে, সেটা একটা কোন জায়গায় নিয়ে গেছে, কত লোকের মৃত্যু হয়েছে, কত পুলিশের থানা, এগুলো আর বারবার বলে কোনো লাভ নেই। ফলে আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে খুব পরিষ্কার, জঙ্গিমুক্ত হলেই আমরা খুশি। একদম। আমি আসছি মিস্টার গিরির কাছে, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার। মিস্টার গিরি, আপনি আমাদের বলুন, এমনিতে যুদ্ধের তো কোনো নিয়ম হয় না, একটাই নিয়ম যে জিততে হবে। আজ বিদেশ মন্ত্রক সাংবাদিক বৈঠকে পরিষ্কার বলে দিয়েছে নাগরিক বিমান অর্থাৎ সিভিলিয়ান ফ্লাইটকে ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। পাকিস্তান ভারতের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে আটকাচ্ছে। তারা খুব ভালো করেই জানে এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট করতে হবে এবং পাল্টা ক্ষেপণাস্ত্রও যাবে।
সামান্য এদিক হলে কোনো একটা যাত্রীবাহী বিমানে তো লেগে যেতে পারে। তো এটা তো ক্ষমার অযোগ্য অপরাধ, সিভিলিয়ানদের একটা সিভিলিয়ান ফ্লাইটকে সামনে দাঁড় করিয়ে দেওয়া। মিস্টার গিরি, একদম ঠিক বলেছেন, একেবারে ঠিক বলেছেন। এটা এটা ওর একটা আরেকটা নোংরা খেলা, যেটা ওখানে নিজে সিভিলিয়ানদের সামনে সিভিলিয়ানদের ঢাল বানিয়ে ওর পেছন থেকে ও ঢোকার চেষ্টা করছে। এরকম অনেক এর আগেও 2-3টে এরকম কেস আছে যেখানে কান্ট্রিরা সিভিলিয়ান জাহাজকে একটা ঢাল বানিয়ে কিংবা তার পেছনে লুকিয়ে ভেতরে গিয়ে অ্যাটাক করে এসছে। সেটাও ওদের মাথায় ঘুরতে পারে, যদিও ওটা এখনকার দিনে টেকনোলজি নিয়ে ওটা পসিবল হবে না। ওরা মেইনলি এটা চাইছে যে একটা মিস্টেক হোক, একটা ভুল হোক, একটা জাহাজে কিছু লাগুক, এতগুলো সিভিলিয়ান একসঙ্গে যদি অবভিয়াসলি একটা জাহাজ নিচে গেলে অলমোস্ট 99% ডেথ কাউন্ট হবে, ন্যাশনালিটি অনেক হবে, ইন্টারন্যাশনাল প্রেশার বাড়বে, ইন্ডিয়া তখন ডিএসকেলেট করবে। এখন পাকিস্তানের মেইন প্রবলেম হচ্ছে এক জায়গায় ঢুকে পড়েছে, বাইরে যাওয়ার রাস্তাটা খুঁজে পাচ্ছে না। এখন বাইরে যাওয়ার রাস্তা একটা ও খুঁজে বেড়াচ্ছে যে কোত্থেকে আমি ডিএসকেলেট করব, নিজের সম্মানটা একটু বাঁচি, যদিও আর কিছু সম্মান আছে কিনা আমি সেটাও সন্দেহ রাখি। তার মানে এই যে সিভিলিয়ান ফ্লাইটকে কোনোভাবে যদি একটা লেগে যায়, আন্তর্জাতিক দুনিয়ায় পাকিস্তান সেটাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে বলবে যে দেখো ভাই এরকম একটা সিভিলিয়ানদের অ্যাটাক করছে, যেটা তাদের মুখ্য উদ্দেশ্য, তাই তো মিস্টার গিরি? অ্যাবসলিউটলি। আর যেন মানে ইন্টারন্যাশনাল প্রেশারে এসে ইন্ডিয়া ডিএসকেলেট করে। ওর এখন একটা এক্সিট পলিসি লাগে, যেটা ও নিয়ে যখন শুরু করেছিল এক্সিট পলিসির ও চিন্তা করেনি। ও এখন খুঁজে বেড়াচ্ছে একটা এক্সিট পলিসি, কেননা আমরা সবাই জানি ওর ইকোনমির কি অবস্থা। আর কদিন ও শেলিং করবে, আর কদিন ও গোলা বারুদ আমাদের দিকে ফেলবে, ঠিক কয়েকদিন পর খাওয়ার জন্য টাকা শেষ হয়ে যাবে। আমি হ্যাঁ ঠিক, আমার সঙ্গে রয়েছেন, জয়েন করেছেন এই মুহূর্তে নীলাঞ্জন দাব, অবসরপ্রাপ্ত নৌসেনা বাহিনীর অফিসার। নীলাঞ্জনবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি প্রণয়দার কাছে আসবো। প্রণয়দা, এই কথা সূত্র ধরে একটা জিনিস জানতে চাই। একটা দেশের সবথেকে বড় অ্যাসেট তো আমার দেশের নাগরিক, আমার দেশের জনগণ, আমার দেশের জনতা। সেই জনতাকে কোথাও সামনে দাও হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে নাকি পাকিস্তান? নিশ্চয়ই করছে সেটা, কারণ সেখানটায় তাহলে তারা বলতে পারবেন একটু আগে যেই কথাটা বলছিল, পাকিস্তানের দুটো জিনিস তারা খুঁজছে। কারণ দেখুন, ভারতের যে অবজেক্টিভ ছিল সেটা আমার মনে হয় প্রথম দিনই হয়ে গেছে। সেখানটায় যে মেসেজটা দেওয়ার ছিল পাকিস্তানকে প্রথম দিনকার যে হামলা, মানে ভারতের দিক থেকে যে একটা ছিল, তারপরে আর কোনো প্রশ্ন ওঠে না। এখন ভারত পাকিস্তান যা করছে তার জবাব দিচ্ছে। পাকিস্তান যেটা করছে দুটো, একটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল একটা ওপিনিয়ন তৈরি করার, অন্যটা হচ্ছে একটা ফেস সেভার, তাদের নিজেদের লোকজনের কাছে যে তারা যাতে বলতে পারে যে হ্যাঁ আমরাও একটা কিছু দেখাতে পেরেছি। কোনোটাই কিন্তু তাদের কাছে নয়, কারণ তাদের আর্মি জানে যে ইন্ডিয়ান আর্মি তাদের থেকে অনেক বেশি সুপিরিয়র এখন যেখানটায় রয়েছে। তো তারা এখন চেষ্টা করছে তার জন্য নিজেদের সিভিলিয়ানদেরকে মধ্যে টেনে আনতে, যাতে একটা সিম্পাথি তৈরি হয়, লোকজন যাতে একটা ইন্টারন্যাশনাল আউটরিচ যাকে বলে, যে হই হই করবে সবাই মিলে এতগুলো মানুষ মারা গেল সেখানটা। তার জন্য তারা সিভিলিয়ান এয়ারক্রাফটও ব্যবহার করছে সেখানটায়। তাদের যদি লেগে যায় একটা, তাই নিয়ে প্রচুর হইচই হবে এবং ভারতের উপর চাপ হয়তো সৃষ্টি করবে তার জন্য। এটাই তাদের মেইনলি। তো সুতরাং সেখানটায় তারা ভাবে না যে সেখানকার আর্মি যদি এতই জনগণের কথা ভাবতো তাহলে কি এই অবস্থা হতো পাকিস্তানে। প্রণয়দা, আরেকটা ইম্পর্টেন্ট আমার জানতে চাইব বিষয়, যে ভারত পাকিস্তান সংঘাত নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্টের প্রতিক্রিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জেডি ভান্স জানিয়েছেন, দিস ইজ নান অফ আওয়ার বিজনেস। তাহলে এই বিষয়ে কি আমেরিকা মাথা গলাতে চায় না? আর চায় না চীন, তারা চুপ করে বসে আছে। এত বড় ঘটনা 24 ঘন্টা ধরে হয়ে গেল, কোথাও কোনো প্রতিক্রিয়া নেই। দেখুন, কেউই মাথা গলাতে চায় না, কারণ তারা জানে যে ভারতের একটা লেজিটিমেট রাইট রয়েছে, রাইট টু রেসপন্ড। যদি তারা ইন্টারভিন করে তাদেরকে কি বলতে হবে যে তাদের সঙ্গে যুদ্ধ থামাও, কিন্তু সেটা তারা করতে পারে না। কারণ ভারত যেটা এতদিন আলোচনার মাধ্যমে যেটা বলেছে, তাদেরকে বুঝিয়েছে যেটা, যে আমরা তো আগের থেকে নিজেরা যাইনি, এই আমরা রেসপন্ড করছি পেহেলগামের যে টেররিস্ট অ্যাটাক হয়েছে তার পর। তো সুতরাং
তারা যেটা বলছে যে সেটা না, এখন তাহলে ভারতকে সেই জায়গাটা অন্তত দেওয়া উচিত, যে সেখানে যদি ইন্টারভিন করে এখন থেকে এমন একটা চাপ সৃষ্টি করে দেওয়া হয়, সেটা ভারত বন্ধু দেশ, তার পক্ষে আমার মনে হয় সেটা ঠিক হবে না। তার জন্য এই উক্তিটা করেছে। আমার সঙ্গে রয়েছেন কর্নেল কৌশিক সরকার। কৌশিকবাবু, বিদেশ মন্ত্রক পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তুরস্কের ড্রোন দিয়ে ভারতের উপর হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান। তাহলে কি আমরা যেটা আলোচনা করছিলাম, এই খবরটা কি সত্যি যে পাকিস্তানকে যুদ্ধাস্ত্র সমরাস্ত্র সরবরাহ করছে তুরস্ক? নিশ্চয় করছে। টার্কি আর আজারবাইজান এরাই তো সাপোর্ট করছে পাকিস্তানকে, কিন্তু আমাদের এগুলো নিয়ে খুব একটা ওয়ারি করার দরকার নেই। বেশি ইন্টারন্যাশনাল ওপিনিয়ন নিয়ে কিন্তু আমাদের ওয়ারি করার দরকার নেই। ইসরায়েল কি এত ইন্টারন্যাশনাল ওপিনিয়ন নিয়ে আছে? ওর এগেনস্টে কি কোনো কান্ট্রি বলছে ও যখন হামাসকে মারছে বা ও হামাসের এগেনস্টে ও টার্গেট করছে, সারাউন্ডেড বাই এনিমিজ, ইসরায়েল যেভাবে অ্যাটাক করছে এবং যেভাবে তার ন্যাশনাল সোভারেনিটি বাঁচিয়ে চলছে, সেটা তো কেউ প্রশ্ন তুলছে না। তাহলে আমরা পাকিস্তানের সাথে কি করছি সেটা নিয়ে এত কনসার্ন হওয়ার দরকার নেই। আমরা এইটুকু বুঝি, তুমি টেরোরিজম করেছো, 22 তারিখে তুমি যা করেছো তার একটা শাস্তি তোমাকে পেতে হবে। তুমি তোমার টেররিস্টকে বন্ধ করো, আর তোমার টেররিস্ট যে লিডার্স আছে তাদেরকে আমাদেরকে হ্যান্ড ওভার করো। এটাই আমরা চাই। এবং এটার চেয়ে ভালো জিনিস আর হতে পারে না, পাকিস্তান আর্মিকে এমন অবস্থায় নিয়ে যাওয়া কি তারা যেন আর টেররিস্ট অর্গানাইজেশনকে সাপোর্ট না করতে পারে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দিস, এবং আমরা কিছুতেই এটা অ্যাকসেপ্ট করব না। আপনি বর্ডার এরিয়াস ঘুরেছেন, আপনি খুব ভালো করে জানেন ওখানকার পরিস্থিতি কীরকম, তিতওয়াল কীরকম, তাংধার কীরকম, চৌকিবল কীরকম, ওখানকার নীলম ভ্যালি কীরকম, লিপা ভ্যালি কীরকম। এই সব জায়গাতে ওরা ওই সাইড থেকে আমাদেরকে ডমিনেট করে মারার চেষ্টা করছে, আমাদের সিভিলিয়ানদেরকে মারছে। ওদের দম নেই আর্মিকে মারার, ওর দম আছে সিভিলিয়ানদেরকে টার্গেট করে তাদের নিরীহ লোককে মারার। এটা ইন্টারন্যাশনাল ওপিনিয়ন হচ্ছে না। তখন জেডি ভ্যান্স বলছে যে আমরা চোখ বন্ধ করে দেবো এটাতে। হোয়াট ননসেন্স, উই ক্যানট। আমরা কিন্তু ফাইট ব্যাক করব। আমাদেরকে যদি গো হ্যাড দিয়ে থাকে, ন্যাশনাল প্ল্যানার্সরা, ডিসিশন মেকার্সরা গো হ্যাড দিয়ে থাকে, ইট হ্যাজ টু বি এ গো হ্যাড অ্যান্ড প্রপার গো হ্যাড, টোটালি ইন্টিগ্রেটেড সার্ভিস অপারেশন, যেখানে আমরা পাকিস্তানের ওয়েজ যে লড়াই করার যে ক্ষমতা সেটাকে শেষ করে দিতে পারি। আমার সঙ্গে রয়েছেন অমিত, আমার সঙ্গে নীলাঞ্জন দাম, নৌবাহিনীর অফিসার। নীলাঞ্জনবাবু, আপনি আমাদের এটা বলুন যে এই ধরনের যুদ্ধে, এই ধরনের যে লড়াই আমরা দেখতে পাচ্ছি, পুরো লড়াইটাই হচ্ছে ড্রোন অ্যাটাকের মাধ্যমে, মিসাইল অ্যাটাকের মাধ্যমে। নৌবাহিনীর ভূমিকাটা কীরকম থাকে? দেখুন, নৌবাহিনীর ভূমিকা শুধু নৌবাহিনীর, নৌবাহিনী, বায়ুসেনা, স্থলসেনা, যখন এই জাতীয় কখনো যুদ্ধ শুরু হয়, বা যদি মানে ফুল স্কেলে না হলেও যদি স্মল স্কেলেও হয়, তখনও কিন্তু তিনটে বাহিনী, শুধু তিনটে বাহিনী নয়, প্যারামিলিটারি ফোর্স বা অন্যান্য এজেন্সিস যারা যেমন ধরুন এনআইএ হোক বা র হোক, এই সমস্ত যারা ইন্টেলিজেন্স এজেন্সি, সবারই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, যার যেখানে সেখানে সেই ভূমিকাগুলো পালন করে। তো এক্ষেত্রে নৌবাহিনীর ভূমিকাটা হলো যে পাকিস্তানের যে একটা সাপ্লাই লাইন আছে, যে একটা ট্রেড রুট আছে, যেটা থ্রু করাচি বন্দর হয়, সেই ট্রেড রুটটাকে এবং সেই সাপ্লাই লাইনটাকে কেটে দেওয়া। সেটা কিন্তু শুধুমাত্র এই যে এখন হচ্ছে তা নয়। আমরা যখন 99-এ যখন অপারেশন বিজয় হচ্ছিল কার্গিল ওয়ারের সময়, সেই সময় কিন্তু ইন্ডিয়ান নেভি একটা নিজস্ব একটা অপারেশনে চলে যায়, অপারেশন তলোয়ার। এবং তারও আগে যদি আমরা আরও পিছিয়ে যাই, 1971 সালে যখন একটা ফুল স্কেল যুদ্ধ চলছে, কিন্তু সেই যুদ্ধের পরিসমাপ্তি কিন্তু হয়েছে করাচি হারবার ধ্বংসের মাধ্যমেই। আপনার মনে থাকবে হয়তো যে যখন আমাদের সেই যুদ্ধ চলছিল এবং সেই সময়ে করাচি হারবার যখন সম্পূর্ণরূপে ধ্বংসীভূত হয়ে গেল, তখনই কিন্তু পাকিস্তান এসে কমপ্লিট সারেন্ডার করে। এবং সুতরাং যে কোনো ফুল স্কেলের যুদ্ধে তখন কিন্তু নৌবাহিনীর ভূমিকাটা একদম যখন অন্তিম সময়ে, যেটা মানে একদম মানে বিধ্বংসীকারী যখন সেটা কিন্তু নৌবাহিনী করে। এবং আমি যেটা আমাদের একটা কথা আছে যে হি হু রুলস দ্য সি রুলস দ্য ওয়ার্ল্ড, তো সেটা কিন্তু আমরা আজ থেকে না, প্রাগৈতিহাসিক দিক থেকে আমরা জেনে আসি। যখন ধরুন ডাচরা যখন নৌবাহিনীতে অনেক
সক্ষম ছিল, তারা তখন পুরো বিশ্ব শাসন করতো, ফরাসিরা করতো, ব্রিটিশদের যখন নৌবহর ভালো ছিল, এবং আধুনিককালে দেখুন ইউএস এবং ইউএসএসআর এরাও কিন্তু যেহেতু নৌবহর ওদের স্ট্রং, তাই সেই জন্যই কিন্তু ওরা মানে সামরিক দিক থেকে কিন্তু ওরা মানে বিশ্বকে শাসন করতো। এবং এই মুহূর্তে ভারতবর্ষ বিশ্বের 4র্থ বৃহত্তম নৌবহর অবভিয়াসলি, এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর এই অঞ্চলে কিন্তু একমাত্র ভারতের কাছেই দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, যেটা আর কারো কাছে নেই। তো এই সব দিক থেকে ধরতে গেলে বলতে গেলে কিন্তু ভারতবর্ষের নৌবাহিনী এখন খুবই স্ট্রং, এবং তারা এই মুহূর্তে করাচি বন্দরকে রীতিমতো কবজা করে রেখেছে। এবং আমরা এই কারণে আইএনএস বিক্রান্তকে কি আরব সাগরে রাখা হয়েছে? একদম আইএনএস বিক্রান্ত, শুধু আইএনএস বিক্রান্ত নয়, যে কমপ্লিট যে ফ্লিট, সেই কমপ্লিট ফ্লিটটাই কিন্তু আছে। এবং আপনারা নিজেরা হয়তো দেখিয়েছেন গত এই পহেলগাঁও ঘটনার পর কিন্তু অনেকগুলো এক্সারসাইজ হয়েছে, এবং পাকিস্তানের নৌবহর যেখানে আছে তার উইদিন 100 নটিক্যাল মাইলের মধ্যেও কিন্তু ইন্ডিয়ান নৌবাহিনী ঢুকে গিয়ে সেখানেও এক্সারসাইজ করে এসছে। তো সুতরাং যে একটা যে ফ্লেক্স যেটাকে বলে আমার শক্তির প্রদর্শন, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। এবং যে এই সি রুটে যেটা ট্রেড, সেটা কিন্তু অলমোস্ট ওরা কিন্তু এখন ড্যামেজড হয়ে গেছে, কারণ এখন কোনো ইন্টারন্যাশনাল আদার দ্যান টার্কি, এবং টার্কি কেন করছে সেটাও অন্য একটা কারণ, সেটা আমি বলবো আপনাকে। বা আদার দ্যান টার্কি আর কোনো দেশই কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে সি রুটেও কোনো ট্রেড এই মুহূর্তে করছে না। সুতরাং পাকিস্তান মানে ওদের আর্মস অ্যামুনিশনের সাপ্লাই তো কাট হয়েই গেছে, ওদের নর্মাল যেটা দেশ চালানোর জন্য যে খাদ্যশস্য থেকে শুরু করে অন্যান্য সরঞ্জাম সেগুলোও কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। সুমন ভট্টাচার্য, বাংলাদেশ চুপ রয়েছেন সেনাপ্রধান আসিফুজ্জামান, চুপ রয়েছেন ইউনূস, ছাত্র নেতারাও চুপ। বাংলাদেশের রোল কি হতে চলেছে? আমি প্রণয়দার কাছেও আসবো। বাংলাদেশ একেবারে চুপ নয়। আজকে বিকেলে ইউনূসের দফতরের তরফে একটা বিবৃতি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে এতদিন যেটা ইউনূস বলেননি সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়। আর দ্বিতীয়ত মানে ঢাকা শহরে যেখানে মৌলবাদীদের যথেষ্ট দাপট আছে, সেখানে বায়তুল মোকাররমে আজকে একই সঙ্গে ফিলিস্তিনে আক্রমণ এবং পাকিস্তানে আক্রমণের বিরুদ্ধে মৌলবাদীরা বিক্ষোভ, ফিলিস্তিনটাকে জুড়ে দেওয়া হয়েছে। নাও এবার বাকি সবকটাতে যাওয়ার জন্য আমার 4 লিটল পয়েন্টস। আমাদের সেনাবাহিনীর যারা প্রাক্তন তারা খুব ভালো বলেছেন। এবার তোর যেটা ফার্স্ট প্রশ্ন ছিল পাকিস্তান কি করবে, একটা পুরনো বাংলা গান ছিল না, মানে জনপ্রিয় বাংলা গান, কখন তোমার আসবে টেলিফোন। পাকিস্তানের নেতারা বসে আছেন কখন একটা আমেরিকা বা পুটিন একটা ফোন করবেন, পাকিস্তান একটা গ্লোরিয়াস এক্সিট পাবে, নাহলে তো কোনো এক্সিট নেই। ওরাই ঝামেলাটা শুরু করেছেন। আমরা বহুবার বলেছি যে তোমরা সন্ত্রাসবাদীদের দমন করো, তারা করেনি। ফলে একটা এক্সিট রুট পাকিস্তানের দরকার। যে ইন্টারন্যাশনাল প্রেশার আমরা খেয়াল রাখছি না। 7 মে যেদিনকে প্রথম অপারেশন সিন্দুর হয়েছে, সেদিনকে দিল্লিতে 2জন ইম্পর্টেন্ট ফরেন মিনিস্টার ছিলেন। একজন হচ্ছেন সৌদি আরবিয়ার ফরেন মিনিস্টার আদেল আল জুবের, আর হচ্ছে ইরানিয়ান ফরেন মিনিস্টার সৌদি আব্বাস আল আরাগাচি। তো 2জন ইম্পর্টেন্ট মুসলিম দেশের কাছে টাকা আছে, তারা কিন্তু অলরেডি ভারতের সঙ্গে অ্যালাইন্ড আছে। ফলে ইন্টারন্যাশনালি কোনো চান্স নেই। তৃতীয় যে পয়েন্ট আমি 2 মিনিটে বলতে চাই, 20 সেকেন্ডে বলতে চাইব, পাকিস্তানের কি অবস্থা সেটা বোঝার জন্য পাকিস্তানের ফরেন মিনিস্টার ইশাক দার একটা সাংবাদিক সম্মেলন করেছেন। সেটা দেখলে পরে আমাদের যা মানে বিভ্রান্তি আছে সব কেটে যাবে। ইশাক দার বলেছেন আমরা দ্রোণ আক্রমণ করেছি। আরে অমৃতসরে তো ভারতবর্ষ দ্রোণ উড়িয়ে নিজেদের দ্রোণ নিজেরা ফেলেছে, তারপর আমাদের নামে দোষ দিচ্ছে। আমি একবার প্রণয়দার কাছে, প্রণয়দা, বাংলাদেশ কি ভয়ে কাঁপছে বা ভয় পাচ্ছে? 1, 2 হচ্ছে ইসলামিক দুনিয়া কোন দিকে যাবে। এই ঘটনার পরে আমরা তুরস্কের ব্যাপারটা জানি, তুরস্ক কেনই বা সাপোর্ট করছে। বাদ বাকি সব তো আমরা মোটামুটি জানি যে পাকিস্তানের পাশে কেউ এই মুহূর্তে নেই, কিন্তু কোন দিকে যাচ্ছে প্রণয়দা? না, আমি বাংলাদেশে এর মধ্যে টানতে চাইবো না, কারণ আমাদের ইস্টার্ন ফ্রন্ট একদম ঠিক আছে। তো সেটাকে মিছিমিছি আমরা কেন খোলার চেষ্টা করব? এটা আমাদের যেখানটায় যেই দিকটায় ফোকাস রয়েছে এবং সরকারের তরফ থেকে তাই সেখানটায় সেটা থাকুক। আমরা নিশ্চয়ই সতর্ক থাকবো যে সেখান থেকে কোনো ধরনের অ্যাক্টিভিটিস না হয় এমন, যাতে আমাদের বিপদ হতে পারে। কিন্তু আমরা ইচ্ছে করে খুঁচিয়ে সেখানটা কেন খুলবো? সেটা বাংলাদেশ কি বললো না তাদের অত আমার এই মুহূর্তে আমি কোনো গুরুত্ব দেব না তাদের সেখানটায়। টার্কির কথা, টার্কি 1 নম্বর, টার্কি তো সাপ্লাই আর্মসের,
এবং একটা ইসলামিক সাপোর্ট দিচ্ছে, সেখানে নিশ্চয়ই পাকিস্তানের সঙ্গে তাদের বহুদিন ধরে যেই নিয়ে সৌদি আরবিয়ার সঙ্গে ইমরান খান যখন তাদের প্রধানমন্ত্রী ছিল তখন তাই নিয়ে একটা ঝগড়াও লেগেছিল সেখানটায়। ইমরানকে যেই প্লেনে যেতে দিয়েছিল সেই প্লেনটাতে ফেরত আনতে দেয়নি সেখানে। সুতরাং টার্কির সঙ্গে পাকিস্তান অনেক দিন ধরেই একটা চেষ্টা করছে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার, কিন্তু আমরা যদি দেখি পুরোপুরি মানে দুনিয়ার মধ্যে সেখানটা তো একেবারে একদিকে চুপচাপ থাকলেও আমার মনে হয় না সেটা কোনো ধরনের সাপোর্ট পাচ্ছে বলে পাকিস্তান। অন্যদিকে ভারতের এই যে ঘটনাটা, পাহেলগামের ঘটনায় যেইভাবে নিন্দা করেছে সকলে, তার থেকে তো বোঝা যায় যে এভরিবডি ইজ আউটরেজ, এবং ভারত যেটা করছে সেখানটায় এক একজনের অন্যান্য ব্যাখ্যা রয়েছে, কিন্তু যদি বলে থাকে যে আমরা এর মধ্যে চুপ করে থাকবো, তার মানে হচ্ছে যে আমরা কোনো এই মুহূর্তে ইন্টারভিউ করবো না। তার মানে এই নয় যে সাপোর্ট করছি না। আপনি আবার রুবিওর কথা যদি দেখেন, তাদের স্টেট সেক্রেটারি অফ স্টেট, সেও তো আলোচনা করছে জয়শঙ্করের সঙ্গে, আজকে কালকে তার আলোচনা হয়েছে। সেখানটা কখনোই বলেনি ভারত তাদের নিজের পজিশন কোনটা, যে সেখানে রেসপন্ড করছে পাকিস্তান এটাকে এসকেলেট করলে আমরাও তার জবাব দেব, এবং তাকে আমার মনে হয় না যে তাদের কোনো আপত্তি রয়েছে। ঠিক, প্রণয়দার বক্তব্য শুনলাম। এই মুহূর্তে একই সঙ্গে একটা কথা বলার আছে প্রণয়দা, ঠিকই আমরা বাংলাদেশকে খুব একটা গুরুত্ব এই মুহূর্তে দিচ্ছি না বা দেব না, কিন্তু আমরা ভুললে চলবে না কয়েকদিন আগে বাংলাদেশের যারা সরকার চালাচ্ছেন কেউ হুমকি দিয়েছিলেন যে মানে 7 সিস্টার্স দখল করে নেবেন, এটাও কিন্তু তাদের কথা। এই মুহূর্তে জম্মুতে সাইরেন বাজতে শুরু করেছে, জানি না যে কি হবে, কিন্তু জম্মুতে এই মুহূর্তে সাইরেনের আওয়াজ শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে এবং তারা ইতিমধ্যে ব্ল্যাকআউট করা হয়ে গেছে এবং তাদের ঘরে ফিরে যেতে বলা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে খবর আসছে, জম্মুতে সাইরেন বাজছে। জম্মু, ফিরোজপুর, অমৃতসরে ড্রোন অ্যাটাক হয়েছে বলে শোনা যাচ্ছে। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে জম্মুর ছবি, ব্ল্যাকআউট চলছে জম্মু, অমৃতসর এবং ফিরোজপুরে। ড্রোন দেখা গেছে আকাশে এবং বিস্ফোরণের শব্দ হচ্ছে জম্মু থেকে। আমাদের প্রতিনিধি মৈত্রী সেখানে রয়েছে, কিন্তু যেহেতু লাইট জ্বালানো যাচ্ছে না বলে কোনোভাবেই আমরা মৈত্রীর কাছে পৌঁছতে পারছি না বা পৌঁছতে চাই না এই মুহূর্তে, কারণ সেফ জায়গায় রয়েছে, বাংকারে ঢুকতে হয়েছে মৈত্রী এই মুহূর্তে জানাচ্ছে জম্মুতে কিন্তু এই মুহূর্তে আক্রমণের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। ক্যাপ্টেন রায়চৌধুরী, এই যে সন্ধ্যা নামতেই শুরু হলো এই ধরনের যুদ্ধের কি এটাই কৌশল যে সন্ধ্যা নামতেই যুদ্ধ শুরু হবে? সাধারণত নাটশাল আমরা যেটা করা হয় যে ফার্স্ট লাইট এবং লাস্ট লাইট এই দুটোই যে সময় এফইউপি থেকে তৈরি করে ফর্মিং আপে গিয়ে আমরা অ্যাসল্ট করি, কিন্তু অ্যাটাকের আগে সেই জায়গাটাকে নিউট্রালাইজ করবার জন্য আর্টিলারি ফায়ার বা এয়ারফোর্স বা এরা গিয়ে ওই জায়গাটাকে ওদের হেড ডাউন করায়, মানে শত্রুপক্ষে, তারপরে অ্যাটাক করা হয়। তো আমরা এখন ডিফেন্সে আছি, ফলে আমাদের কাছে যারা অ্যাটাক করতে আসবে তারা এই সুযোগটা নেবে যে যাতে সন্ধেবেলায় আমাদের অ্যাটাক করতে পারে। তো এইটা এক্সপেক্টেড আছে, যার জন্য অলরেডি প্রিপারেশনও আমাদের তরফ থেকে নিশ্চয়ই নেওয়া আছে। এবং জম্মু আর সাম্বা এরিয়াটা আমার 71-এ আমার ওয়েল কনভার্সেন্ট আমি এই এরিয়াগুলোর জন্যে। তবে এখানে করতে গেলে আরএসপুরা বা ওই সব দিক থেকে যদি ওরা আসবার চেষ্টা করে খুব একটা ইজি হবে না, কারণ ওখানে নিশ্চয়ই এতদিনে মাইন্স লেআউট করা আছে, প্রপার ডিফেন্স নেওয়া আছে, ফলে ডিফেন্স অ্যাক্রস করে ওরা যে ফিজিক্যালি আসবে সেটা করবে না, তবে ওরা যেটা করবে সেটাই ড্রোন বা মিসাইল অ্যাটাক করতে পারে, সেইটার উপরে আমাদের কথা। তবে রিটালিয়েট নিশ্চয়ই আমাদের তরফ থেকে হবে এবং উচিত শিক্ষাও দেওয়া হবে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি বৈঠকে বসেছেন, সেখানে 3 বাহিনীর প্রধানকে ডেকে পাঠানো হয়েছে। রয়েছেন এনএসএ অজিত দোভাল এবং রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রধানমন্ত্রীর বাড়িতে জরুরি বৈঠক শুরু হয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে 3 বাহিনীর প্রধান রয়েছেন, এনএসএ অজিত দোভাল রয়েছেন। এই মুহূর্তে আমি আসবো অমিত গিরির কাছে। উইং কমান্ডার গিরি, আপনি আমাদের বলুন, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ড্রোন দেখা গেছে ফিরোজপুর এবং জম্মু এবং অমৃতসরের আকাশে। যে লড়াই ভারত পাকিস্তানের মধ্যে হচ্ছে সেটা মূলত আকাশপথে, ক্ষেপণাস্ত্র বনাম ক্ষেপণাস্ত্র, ড্রোন বনাম ড্রোন, ইনফ্যাক্ট মূলত ড্রোন। পাকিস্তানের 500-র বেশি ড্রোনকে সীমান্তে ধ্বংস করেছে ভারত। পাকিস্তানেরও দাবি তারা নাকি ভারতের 80টা ড্রোনকে ধ্বংস করেছে। এই ড্রোন ফাইটিংকে তবে যুদ্ধের ভবিষ্যৎ?
ফাইটটা যেটা, এটা খুবই রিসেন্ট ইন্ডাকশন মিলিটারি ওয়ারফেয়ার। আর ইন্টারেস্টিং কেস হচ্ছে এটা খুব একটা এক্সপেন্সিভ না, এটা ইজিলি নিজের ইন্ডিজিনাসলি এগুলোকে বানানো যায় আর খুবই এফেক্টিভ। আবার আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এর হচ্ছে যে এটা কাউন্টার করাও খুবই ইজি যদি আগে থেকে রেডি থাকে। একটা যে কোনো ড্রোন যখন ওরা ঢোকে, সোয়ার্ম ড্রোন একসঙ্গে ঢোকে, যেরকম কালকে 300 থেকে 400 ড্রোন পাকিস্তানের আমরা নিউট্রালাইজ করেছি, মেরে নামাইনি, নিউট্রালাইজ করেছি। কেন আমি এটা ওয়ার্ডটা ইউজ করছি, যে ড্রোন ব্যাটলের এগেনস্টে আমরা দু ধরনের পারি, হয় কাইনেটিক কিল, যেটা হচ্ছে বন্দুক তুললেন, কামান তুললেন, রকেট মারলেন, আর ওটা গিয়ে লাগলো, ড্রোনটা ফেটে পড়ে গেল নিচে, ওটার যে এক্সপ্লোসিভ আছে ওটা আর্ম হওয়ার আগেই ওটা নিচে ধ্বংস হয়ে পড়ে গেল। আরেকটা হচ্ছে নন কাইনেটিক কিল। নন কাইনেটিক কিলের প্রত্যেকটা ড্রোন কন্ট্রোলড হচ্ছে একটা রেডিও ফ্রিকোয়েন্সি, পার্টিকুলার রেডিও ফ্রিকোয়েন্সি, জেনারেলি এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি কিংবা আলট্রা হাই ফ্রিকোয়েন্সি ইয়েতে ওটা কন্ট্রোল হয়। আমাদের জাস্ট এটা করতে হয় যে আমরা যদি ওই ফ্রিকোয়েন্সিটাকে জ্যাম করে দিই তবে ড্রোন দিশাহারা, এর আগে সে জানে না কি করতে হবে, সেটা হয় পড়ে যাবে, নাহলে উপরে উঠতে থাকবে, যতক্ষণ উঠতে থাকে, তারপরে যখন ব্যাটারি কিংবা শেষ হয়ে যাবে ও নিচে পড়ে যাবে। ওর এক্সপ্লোসিভ ওয়ারহেড যেটা, ওটা আর্ম হবে না। ঠিক, হ্যাঁ, কালকে যেটা দেখা গেছে এটা হচ্ছে কম্বিনেশন অফ বোথ, দুটোই। ওকে, as well as non-kinetic, দুটোই ইউজ হয়েছে। ওকে, মৈত্রীকে একবার ধরার চেষ্টা করো, যদিও ও বাংকারে রয়েছে, কিন্তু মৈত্রী যা জানতে পারছি যে বিস্ফোরণের আওয়াজ, সেটা শেলিংয়ের আওয়াজ, সম্ভবত শেলিংয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে জম্মু থেকে, এবং জম্মুতে পুরো ব্ল্যাক আউট করা হয়েছে। কর্নেল কৌশিক সরকার, আমরা দেখতে পাচ্ছি যে একটা মোটামুটি যুদ্ধ শুরু হয়ে গেছে। আমরা ভারতের প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে এনএসএ-কে দেখতে পেলাম, আমরা সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কোথাও দেখতে পাচ্ছি না পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে, কোথাও দেখতে পাচ্ছি না পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে, কোথাও দেখতে পাচ্ছি না প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে। কোথায় গেলেন তারা? এদের তো নিজের সেনাবাহিনীর সামনে থাকা উচিত এবং ভারতকে হুঁশিয়ারি দেওয়া উচিত। তারা কোথায় গেলেন, কি মনে হচ্ছে? দেখুন, ওদের দেশটা তো পুরো পাকিস্তান আর্মি চালায়, ওরাই সব করে, কিন্তু এরা এখন সব আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। আমরা ধরে নেব দে আর আন্ডারগ্রাউন্ড, অর মুনির ইজ প্রিপেয়ারিং সামথিং এলস, যেটা আরও বড়োভাবে ও করতে চাইছে, যাতে ভারতের উপরে আরও প্রেশার আসে, কিভাবে এই পুরো জিনিসটা ডিএসকেলেট করবে বা আরও এসকেলেট করবে, এটা মুনিরের প্ল্যানিং। কিন্তু ওদের যে লিডারশিপ আছে, সেই লিডারশিপ ইজ মিসিং, যেটা আমরা নিউজের মাধ্যমে বুঝতে পারছি। কি ওরা হয়তো বাংকারে ঢুকে গেছে, বা কেউ হয়তো দেশ ছেড়েও চলে যেতে পারে, লট অফ প্রবাবিলিটিস আছে। কিন্তু কারণ ওদের কথায় তো দেশ চলে না, দেশটা চলছে তো আসিফ মুনিরের কথায় অ্যান্ড পাকিস্তান মিলিটারির কথায়। এখন তারা যতক্ষণ না বলবে যে আমরা এই জায়গায় আমরা এই করব, ততক্ষণ ওখানে একটা পিন পর্যন্ত নড়ে না। তো এইটা যদি আমাদের দেখতে হয়, তাহলে আমাদেরকে এইভাবেই চলতে হবে। এবং যেখানে আপনি কথা বলছিলেন যে আজকে সাতওয়ারি বা জম্মুতে আবার ফায়ারিং শুরু হয়েছে, বা মিসাইল অ্যাটাক হচ্ছে, বা ড্রোনস দিয়ে অ্যাটাক হচ্ছে, এটা তো হবেই, অ্যান্ড ইট উইল কন্টিনিউ যতক্ষণ না, কারণ ওদের আর কোনো ক্ষমতা নেই যে আগে এসে হ্যান্ড টু হ্যান্ড ফাইটে আসবে, বা রাস্তা মানে এলসি ক্রস করে ভিতরে ঢুকে একটা অ্যাটাকের কিছু করার চেষ্টা করবে, হয়তো এসএসজিকে দিয়ে কিছু হয়তো করাবার চেষ্টা করবে, সিউডো অপারেশনস, কিন্তু বাকি ডাইরেক্ট কনফ্রন্টেশনে ও কিছুতেই আসবে না। এই মুহূর্তে মৈত্রী রয়েছে। মৈত্রী, শোনা যাচ্ছে বিষয়টা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি অবস্থা? বিষয়টা এই মুহূর্তে আমরা জম্মু শহরে রয়েছি, এবং জম্মু শহরে কমপ্লিটলি ব্ল্যাক আউট করা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই যে সাইরেন এর কথা বারবার করে উল্লেখ করা হয়, সেই সাইরেন গোটা শহর জুড়ে বেজেছে, এবং তারপরে কিন্তু আকাশে বেশ কিছু লাল ফ্লেয়ার আমরা দেখতে পেয়েছি। এবং যেটা থেকে মনে করা হচ্ছে যে এয়ার ডিফেন্স সিস্টেম থেকে ছোড়া যে কাউন্টার অ্যাটাক করার জন্য, যে যদি ড্রোন অ্যাটাকে কাউন্টার করার জন্য যে অ্যান্টি ফ্লেয়ার ছোড়া হয়, সম্ভবত সেগুলোই হবে। কিন্তু আমরা আকাশে একাধিক সেই লাল ফ্লেয়ার দেখতে পেয়েছি, এবং
সেই এই মুহূর্তে কিন্তু আমরা গোটা জম্মু শহরের দিকে আমরা তাকিয়ে রয়েছি এবং গোটা জম্মু এই মুহূর্তে কালো একেবারে অন্ধকারে ঢাকা এবং মাঝে মাঝেই সাইরেন বাজছে এবং বেশ কিছু দূর থেকে অত্যন্ত ফেডেড একেবারে যে শেলিং এর আওয়াজ, সেই শেলিং এর আওয়াজ আমাদের কানে এসে পৌঁছেছে। জম্মু থেকে সামান্য কিছুটা দূরেই কিন্তু রয়েছে অন্যতম একেবারে বলা যায় যে হিটের জায়গা, যেটা হচ্ছে আখনুর, এবং এখান থেকে মাত্র 40 কিলোমিটার দূরে রয়েছে এই সাম্বা, এবং সেই সেক্টরগুলো কিন্তু অত্যন্ত সিএসবি প্রবণ এবং যেটা আমরা জানতে পারছি যে সেখানে অলরেডি মৈত্রী লাইন কেটে গেছে। আমি প্রণয়দার কাছে আসবো। প্রণয়দা, পাকিস্তানের সংসার চলে IMF এর টাকায়, গোদা বাংলায় যাকে লোন বলে, অঙ্কটাও কম নয়, প্রায় 700 কোটি মার্কিন ডলার। সেই IMFকে এবার পাকিস্তানকে অর্থের যোগান বন্ধ করে দেওয়ার আর্জি জানালো ভারত। এটা কতটা কাজ হবে বলে মনে করছে? দেখুন, এখন যেটা হয়তো আপনারা জানেন যে আজকে এখন মিটিং চলছে IMF-এর, সেখানটায় ভারতের এই মুহূর্তে সেখানে এক্সিকিউটিভ যে ডিরেক্টর একজন ভারতীয়, তিনি নিশ্চয়ই ভারতের যেই স্ট্যান্ড, ভারত যেটা চায় যে এই অর্থগুলো আসলে কোথায় আপনারা দেন সেখানটায় ডেভেলপমেন্টের জন্যে, কিন্তু কোন জায়গায় যায় সেখানটা অর্ধেকের বেশি সেটা অস্ত্র কেনার জন্যে এবং আর্মি নিজের পকেটে যায়। তো সুতরাং সেইগুলো আপনারা বন্ধ করুন, পাকিস্তানকে আর্থিকভাবে চাপে রাখুন। কারণ যদি আপনাদের এই কমিটমেন্ট থাকে যে গ্লোবাল টেরোরিজমের প্রতি, যে এই ধরনের কোনো টেরোরিজম আপনারা মানবেন না, তাকে কোনোভাবে সাহায্য করবেন না, তাহলে এইটা একটা আপনাদেরকে মানতেই হবে যে আর্থিক চাপ না দিলে পাকিস্তান থেকে কিন্তু এটা অনেক দিন ধরেই চলতে থাকবে। সুতরাং আমার মনে হয় সেই কথাটা নিশ্চয়ই বলেছে পরিষ্কারভাবে। এখন সেই বোর্ড কী সিদ্ধান্ত নেবে সেটা আমরা জানতে পারবো পরে। সুমন, দেখ, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে IMF-এর কাছে যখন পাকিস্তান যাচ্ছে, এটা আমাদের ভালো, মানে আমি এটা থেকে মনে করি ভালো যে আমেরিকান যে অ্যাডমিনিস্ট্রেশন সেখানে অনেক ভারতীয় বংশোদ্ভূত আছে। যেমন অজয় বাঙ্গা ইজ দেয়ার, রাইট, যিনি একজন শিখ, এবং এটা ভুলে গেলে চলবে না, আজকে পাকিস্তান যেসব এলাকায় বেসিক্যালি শেলিংয়ের চেষ্টা, সেটা বেসিক্যালি শিখদের এলাকা একদম। এবং পুঞ্চে যখন গুরুদ্বারে হামলা হয়েছে, অজয় বাঙ্গা, যিনি নিজে একজন শিখ, তিনি এটা ভুলে যাবেন না যে পাকিস্তানের টেররিস্ট অ্যাটাক বা পাকিস্তানের এই গোটা হামলাটা গুরুদ্বারে অ্যাটাক করছে, কতটা শিখদের পর যাচ্ছে। ফলে অজয় বাঙ্গা, আমরা ভুলে যাচ্ছি যে টেবিলের ওপাশে যে ভদ্রলোক, কিন্তু প্রেস কনফারেন্সে এটা বলেছে আজকে, যে অজয় বাঙ্গা তিনি নিজে একজন শিখ হয়ে পুঞ্চে যে এন্টার শেলিংটা হয়েছে সেটা কিন্তু গুরুদ্বারাকে টার্গেট করে। এবং আজ যে জায়গাগুলো দেখানো হচ্ছে, এখানে ক্যাপ্টেন রায়চৌধুরী ভাইরা আছেন, সবাই জানেন, জম্মুর ওই এলাকাগুলো কিন্তু এক্সটেন্ডেড পাঞ্জাব। পাঠানকোট ইজ বেসিক্যালি পাঞ্জাব থেকে কাশ্মীরে ঢোকার এন্ট্রি পয়েন্ট। ফলে তুমি শিখদেরকে নিশানা করবে, শিখদের ধর্মস্থানকে নিশানা করবে, আর অজয় বাঙ্গা চুপচাপ বসে থাকবে, এটা কিন্তু খুব স্বাভাবিক জিনিস নয়। এটা একটু আমাদের মাথায় রাখতে হবে যে মানে এন্টায়ার মানে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন অলসো কেউ কিছু বলছেন মনে হয়, কেউ অজয় বাঙ্গা ইজ অলসো অ্যান আর্মি অফিসার সান। হ্যাঁ, আর্মি অফিসারের সান, এবং তার ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কর্পোরেটে চাকরি করেছেন। ফলে অজয় বাঙ্গা চট করে ভুলে যাবেন না যে তুমি গুরুদ্বারাকে অ্যাটাক করেছো, তুমি শিখদের ধর্মস্থানে অ্যাটাক করেছো। এটা চট করে অজয় বাঙ্গা পাকিস্তানকে ক্ষমা করবেন না। লীনাঞ্জন দাম, আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক মিডিয়ায় সাম্বাই সেক্টরে বড় সড়ো আক্রমণ পাকিস্তানের, ড্রোন হামলা করেছে পাকিস্তান, কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেই ড্রোনকে রুখে দিয়েছে। আবার জানিয়ে দিই দর্শকদের, পাকিস্তানের ড্রোন আক্রমণ রুখে দিয়েছে ভারত। সাম্বা সেক্টরে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, কিন্তু সেই আক্রমণ রুখে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। নিরঞ্জন দাম, এই যে ড্রোন সন্ত্রাস চলছে, টানা ড্রোন চালানো হচ্ছে, টানা ড্রোন আক্রমণ করা হচ্ছে, এর এই পরিণতি কোন দিকে যেতে পারে? দেখুন, এটার পরিণতি বলতে গেলে আমি একটু পেছন থেকে শুরু করি। 1971-এ জেনারেল ইয়াহিয়া খানের জন্য ওনার একটা উচ্চাসা বা ওনার জন্য 71-এর যুদ্ধ হয় এবং আমরা 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করার সুযোগ পাই।
1999-এ পারভেজ মুশারফ তার পার্সোনাল গেনের জন্য, কারণ উনি প্রেসিডেন্ট হবেন বলে উনি কার্গিলের একটা মিস অ্যাডভেঞ্চার করেন, এবং আমরা 26শে জুলাইয়ের এগেন কার্গিল বিজয় দিবস পালন করার এখন সুযোগ পাচ্ছি। এবং এই যে আসিফ মুনির যে জিনিসটা করছেন, উনিও কিন্তু ওনার পার্সোনাল গেনের জন্য, এবং আমরা ড্যাম শিওর হয়তো আগামী মানে এই মে মাসের মধ্যেই আমরা আরেকটা তৃতীয় বিজয় দিবস আমরা পালন করার একটা সুযোগ পাবো। তো এই যে উনি যে মিস অ্যাডভেঞ্চার করেছে, এবার পাকিস্তানের যদি আমরা অর্থনীতিতে যাই, পাকিস্তানের অর্থনীতি অলরেডি ডুবে আছে, IMF ছাড়া তাদের চলে না। তো আজকে যেমন উইং কমান্ডার স্যার যেমন বলছিলেন যে ড্রোন একটা নতুন মানে ইনোভেশন, যুদ্ধের আধুনিক যুদ্ধের ড্রোন একটা ইনোভেশন, বাট ওটার কিন্তু অনেক ড্রব্যাকও আছে। মানে ড্রোন যুদ্ধ আজকে যদি ভারত বাংলাদেশকে অ্যাটাক করছে, ভারত পাকিস্তানকে করছে, ভারত এদিক সেদিক মানে করছে, সেটা ড্রোন দিয়ে সম্ভব। কিন্তু আজকে কেউ ইসরায়েলে ড্রোন দিয়ে পসিবল নয়, ভারতকে কেউ ড্রোন দিয়ে অ্যাটাক করবে সেটা পসিবল নয়। কারণ যেটা ফাইটার জেট যেটা করতে পারে সেটা ড্রোন করতে পারে না। একটা ফাইটার জেট তৈরি করতে গেলে অ্যারাউন্ড 100 মিলিয়নের মতো খরচা, সেই জায়গায় একটা ড্রোনের খরচা হলো 1 মিলিয়ন। তো পাকিস্তান এবার আসিফ মনির কোনোভাবে চায়না থেকে ওদের কি জাসুস 2, শাপার 2 এরকম কিছু নিয়ে ওরা কিছু ড্রোনের একটা মানে লটস অফ ড্রোন দিয়ে ওরা একটা তৈরি করে, কিছু হামাসের থেকেও নিয়েছে। বাট ব্যাপারটা যেটা হলো, যখন ড্রোনগুলো আসছে ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই স্ট্রং যে ওটা ওই পাখি মারা মানে আকাশে পাখি গুলি করে নামানোর মতো টার্গেট প্র্যাকটিস করছে আর কি। সেটা হলো ইন্ডিয়ার তরফ থেকে। আর পাকিস্তানের আরেকটা জিনিস যেটা ওরা শুধুমাত্র এবার পাকিস্তানের ব্যাপারটা হলো, পাকিস্তানের রাজনীতি বলুন, অর্থনীতি বলুন, ওটা চলে হলো ভারত বিদ্বেষ দিয়ে। আর ভারত আত্মরক্ষার জন্য ভারত যা করা সেটা করে। এবারে বিদ্বেষের চক্করে ওরা যেটা করেছে, ওরা শুধু অ্যাটাকটা ভেবেছে, কিন্তু অ্যান্টি ড্রোন যে ব্যাপারটা সেইটা কিন্তু ওরা ডেভেলপ করেনি। হ্যাঁ, ওরা চেষ্টা করেছিল, ওই চায়না থেকে একটা স্পাইডার বলে একটা টেকনোলজি ওরা নিয়েছিল, কিন্তু সেটাকে ওরা কিন্তু নার্চার করতে পারেনি, বিকজ অফ ওদের কাছে টাকা নেই বলে। তো সেই জন্য কিন্তু এই যে ভারত থেকে আমরা গত 24 ঘন্টায় আমরা যেগুলো আমরা পাঠিয়েছি ওদের কাছে, এগুলো তো সব স্যাম্পল ড্রোন, মানে ওই হারব ড্রোন যেটা মানে বেসিক্যালি আমরা ইসরায়েলের থেকে পেয়েছি, 9 কেজির মতো এক্সপ্লোসিভ নিয়ে গেছে, ওটাই ওরা আটকাতে পারেনি। ওগুলো মিসাইল হোক বা রাফায়েল হোক, বা মিসাইল তো আমরা গতকাল ফাইল কিছু করিনি। তো এই যে 9 কেজির হারব ড্রোন যেটা আমরা পাঠিয়েছি, এটা কাইন্ড অফ স্যাম্পল ড্রোন, ওই স্যাম্পল ওষুধ যেরকম হয় ওরকম স্যাম্পল ড্রোন। তো আসিফ মুনিরের চক্করে পাকিস্তানের যে মানে ওদের ভেতরে যে অসুস্থতাটা ক্রিয়েট হয়েছে, ওই স্যাম্পল ড্রোন পাঠিয়ে মোটামুটি কিওর করা হয়ে গেছে আশা করি। এবং এই যে ওরা এই যে সেলিং এখন যেটা বললেন যে ওরা আর্টারি সেলিং করছে, এটা জাস্ট মানে নিজেদের এখন মান বাঁচানোর জন্য, মুখ বাঁচানোর জন্য করছে। এবং এটাও খুব বড় জোর, হয়তো আর 12-24 ঘন্টার মতো চলবে। তারপরে ওদের টার্কি থেকে যে সাপোর্টটা পাচ্ছিল, আমি একটু আগেই বললাম পাইপলাইন, সেই সাপ্লাই লাইন কেটে গেছে, সেটাও এখন বন্ধ হয়ে যাবে। বালুচিস্তান ওদের স্থলপথও পসিবল নয়, কারণ ওদিকে বালুচিস্তান আছে, আফগানিস্তান আছে, টার্কি থেকে ওদিক থেকেও কিছু আসতে হবে না, জলপথে পাচ্ছে না। সো হার্ডলি এটা আগামী 12 থেকে 24 ঘন্টার মধ্যে পাকিস্তানের সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। উইং কমান্ডার অমিত গিরি যে কথাটা যেটা বলছিলেন, নীলাঞ্জন দাম, এই ধরনের লড়াইয়ের ক্ষেত্রে সুরক্ষা কবচ সব থেকে জরুরি। এয়ার ডিফেন্স সিস্টেমের কথা বলছিলাম, এই সিস্টেম সবার কাছে আছে। ভারতের কাছে আছে ইসরায়েল এবং রাশিয়া থেকে আনা সমরাস্ত্র S-400, আর পাকিস্তানের কাছে আছে চীন থেকে কেনা HQ-9। তো আমাদের তথ্য বলছে HQ-9 চীনও ব্যবহার করে, কিন্তু তাদের রেঞ্জ 250 কিলোমিটার, আর পাকিস্তানেরটা হচ্ছে 150 কিলোমিটার। এটাকেই সস্তার 13 অবস্থা টাইপের বিষয় হয়ে গেছে। এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি এয়ার ডিফেন্স সিস্টেম আমরা যখন পুরোটা কিনি, যদি আপনি আয়রন ডোম নেন যেটা ইসরায়েলের কাছে আছে, কিংবা আমাদের S-400 কিন্তু একটা মিসাইল না। S-400 হচ্ছে একটা কম্পোজিট সিস্টেম, যাতে 3-4টে মিসাইল আছে, 3-4টে রেঞ্জের জন্য। আমরাও যদি দরকার পড়তো তবে হয়তো আমরা এর চেয়ে কমও নিতে পারতাম, কিন্তু আমাদের দরকার ছিল, আমরা পুরো ফুল সিস্টেমটাই নিয়েছি, পুরো ম্যাক্সিমাম আপ টু 400 কিলোমিটার। আর যে এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9 যেটা পাকিস্তান এখন ইউজ করছে, যেটা চায়না থেকে নিয়েছে, অ্যাগেন টাকা কম পড়ে গেছে, 150 কিলোমিটার অবধি নিয়েছে। তার চেয়ে বেশি যেটা চায়না ইউজ করে 250 কিলোমিটার অবধি, সেটা এখনো ওদের কাছে ওই টেকনোলজিটা এখনো নেই, ওই পার্টটা নেই। আর পুরো সিস্টেমটা আলাদা আলাদা মডিউলে ভাগ করা আছে। তো পাকিস্তানের কাছে একটা মডিউল আছে
আর যেরকম আমাদের কাছে S-400 এর পুরো মডিউলটা আছে, ইসরায়েলের কাছে আয়রন ডোমের ফুল স্পেকট্রাম আছে। সো দেখা যায় তো ইটস জাস্ট হাফ। মানে পাকিস্তানের কাছে যেটা আছে সেটা হচ্ছে S-300 টাইপের একটা ওই ইকুইভ্যালেন্ট ওরকম একটা জিনিস রয়েছে। আমি প্রণয়দার কাছে আসবো, প্রণয়দা এমনিতে তো দেখতে পাচ্ছি এমনি পাকিস্তানের অবস্থা এমনি খুবই খারাপ অর্থনৈতিক অবস্থা, পাশাপাশি সেনাবাহিনী করাপশনে ডুবে রয়েছে, তার কারণ অস্ত্রশস্ত্রের অবস্থা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পাঠ হলো পাকিস্তানের সিন্ধ প্রদেশে গণ্ডগোল লেগে আছে, খাইবার পাখতুনখাওয়ার অবস্থা নিশ্চয়ই আপনার জানা আছে। কিন্তু যেটা শোনা যাচ্ছে বালুচিস্তান কোয়েটা শহর নাকি ইতিমধ্যেই বালুচ লিবারেশন আর্মির দখলে এবং পাকিস্তানি সেনা থেকে পালাতে শুরু করেছে। যে কি মনে হয় একটা কি আর একটা স্বাধীন দেশের জন্ম হতে পারে স্বাধীন বালুচিস্তানে? আমি জানি, দেখুন এই সমস্যাটা তাদের অনেক পুরনো, এটা বহু বছর ধরে তারা কিন্তু সেখানে স্বাধীনতার জন্য বলছে। তাদের মেইন যে গ্রিভান্স সেখানটায় যে এত মিনারেল রিচ, সেই প্রভিন্স সবচেয়ে বড় প্রভিন্স তাদের, কিন্তু সেইখান থেকে পুরোটা চলে যায় পাঞ্জাব ডমিনেটেড যেই এলাকা পাঞ্জাবের কাছে, তার থেকে খুবই ছড়িয়ে ছিটিয়ে কিছু সেখানে দেওয়া হয়, সেখানে কোনো ধরনের সেখানে ডেভেলপমেন্ট তারা পায়নি বহু বছর ধরে। এই তাদের গ্রিভান্সেস একটা অ্যাডেড প্রেশার এখানে এখন পাকিস্তানের উপর পড়েছে। চায়না যেই সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট করেছে সেখানটায়, তো চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, তার বিরাট একটা অংশ কিন্তু তার মধ্যে দিয়ে যায়। সুতরাং চায়নার কাছে এর কোনো প্রোগ্রেস হচ্ছে না, কারণ সেখানে এতই গোলমাল চলছে। যতবার তাদের মিটিং হয় চীনের সঙ্গে, চীন কিন্তু বারবার এই কথাটা তাদেরকে মনে করে যে তোমরা কিছু করতে পারছো না। এই জন্য শুধু যে সেখানকার যারা ইন্ডিপেন্ডেন্সের জন্য লড়ছে তাদের থেকে চাপ নয়, চায়নার থেকেও কিন্তু প্রচুর চাপে রয়েছে সেখানটায়। এবং অনেকের মতে যে এই বালাকোটের যে ধরুন কাশ্মীরে আবার স্বাভাবিক অবস্থা ফিরছে, সেগুলো তো ছিলই, এর সঙ্গে যে আর্মির উপর যে চাপটা পড়ছিল সেখানটা বালুচিস্তানে কিছু করতে না পারার, তার জন্য সেই অ্যাটেনশনটাকে সরানোর জন্য সেখানকার ফোকাসটা তারা কাশ্মীরের দিকে এটা করে। তো সুতরাং তার কোনোটাই হয়তো কার্যকরিতা হয়নি, সেটা দেখাই যাচ্ছে। এবং এরপরে যে জিনিসটা দেখা যাবে যে ফল আউট, সেটা আরোই খারাপ। পাকিস্তান এত হম্বি তম্বি করলেও, যেটা একটু আগে সব মানে যারা ফর্মার আর্মির লোকজন ছিলেন তারা বলছেন অ্যাসেসমেন্টে, দেখুন পাকিস্তান কিন্তু এখন অব্দি কোনোটাই মানে লাইন ক্রস করেনি, না এয়ার স্পেস ক্রস করছে সেখানটায়। তাদের ইন্টেন্সিটি বাড়িয়েছে নিশ্চয়ই, কিন্তু সেটাকে ফুল ওয়ারের দিকে কখনোই তারা নিয়ে যাওয়ার মতো ক্ষমতা নেই। তারা এতদিন সাস্টেনও করতে পারবে না, তাদের কাছে সেই আর্থিক অবস্থায়ও নেই। আর পাশে তাদের এতগুলো জায়গায় যেগুলো এত রেস্ট্রিক্ট, সেখানে এত গোলমাল চলছে বিভিন্ন ধরনের, সেটা একটা চাপের মুখে রয়েছে। আমার মনে হয় যে এই জনগণ এতদিন চুপ করেছিল, তারাও ধীরে ধীরে বলবে। ইমরান খান অলরেডি তাদের লোকজনকে বলেছে যে আমাদেরকে যুদ্ধের দিকে টেনে নিয়ে গেল। যখন সেই ধরনের কোনো রেজাল্ট তারা পাবে না, দেখতে পাচ্ছে যে তার উপর ক্রমশই চাপের মধ্যে পড়েছে পাকিস্তান, তখন আমার মনে হয় যে সেই ধরনের একটা আরও সোচ্চার হবে লোকজন। ঠিক। আমি ক্যাপ্টেন রায়চৌধুরীর কাছে আসবো। ক্যাপ্টেন রায়চৌধুরী, পাকিস্তানের এই অবস্থা দেখে আরেকটা প্রতিবেশী আমাদের বাংলাদেশ, সে কি ভয়ে কাঁপছে? ওয়াকারুজ্জামান, একটা আসিম মনির আর একজন শাহবাজ শরীফ দেশটাকে একদম ঠেলে দিয়ে চলে গেছেন অন্ধকারের মধ্যে এবং একটা বিপদের মধ্যে নিয়ে চলে গেছেন প্রতিবেশী বাংলাদেশ। সেই দিক থেকে আমি বলবো যে জেনারেল ওয়াকারুজ্জামান অনেক বেশি ম্যাচিওর্ড, বেশি লাফালাফি করছে না, ভেতরে যা করবার করছে। কিন্তু বোধহয় 5-6 দিন আগে একটা স্টেটমেন্ট যদি আপনারা নিশ্চয়ই দেখেছেন, যেটা ওখানকার ডক্টর ইউনুস বলেছেন যে ইন্ডিয়া এবং পাকিস্তান লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে, সেক্ষেত্রে ওদের দেখে আমাদেরও প্রস্তুত থাকতে হবে এবং যদি আমাদের যুদ্ধে যেতে হয়, যুদ্ধে জয়ী হতেই হবে। প্রস্তুতিটা হবে যুদ্ধে জয়ী হবার লক্ষ্য রেখে। তার পরেই ওখানে একজন ব্রিগেডিয়ার, নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না, একজন ব্রিগেডিয়ার, উনি বললেন যে আমরা যদি যুদ্ধ বাদে আমরা পাকিস্তানের পক্ষ নেব এবং এদের ব্যাক অফ দেয়ার মাইন্ড, ওদের কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার আছে যে 7 সিস্টারকে আলাদা করবে উইথ দ্য হেল্প অফ চায়না, যার জন্যে আপনাদের মনে আছে কিছুদিন আগেও চায়নায় গিয়ে মিটিংও করে এসছে। ঠিক ঠিক। এবং সেই ক্ষেত্রে থেকে আমার মনে হয়
ওদের ইউনূস চেষ্টা করবে নিজেকে বাঁচাবার জন্য একটা কিছু জোট মানে করবার, ঠিক অশান্ত করবার। কর্নেল সরকার কোনোভাবে কি এইভাবে আমাদের ইস্টার্ন পার্টের অশান্ত হওয়ার চান্স আছে? আমার মনে হয় না যে আপাতত কোনো চান্স আছে, কারণ বাংলাদেশের সেরকম ক্ষমতা নেই, আর চায়না সেরকম দেশ নয় যে ইন্ডিয়াকে এই টাইমে চটাবে, এটা আমার মনে হয়। কারণ ইন্ডিয়া একটা বড় মার্কেট তার কাছে, এবং সে কিছুতেই চাইবে না যে ইন্ডিয়াকে আমি চটিয়ে দিয়ে আমার মার্কেটটা খতম হয়ে যায়। কারণ ইউএসের ট্যারিফ সিস্টেমের পরে চায়না কিন্তু এদিকেই ঝুঁকে গেছে। যদি সেরকম কিছু হতো, চায়নার একটা রিয়াকশান কিন্তু নিশ্চয়ই আসতো। যখন এই পাকিস্তান আর ইন্ডিয়ার এই বোঝাপড়াটা চলছে, এর মধ্যে একটা রিয়াকশান আসতো, কিন্তু সেই রিয়াকশানটা আসছে না। এবং সেই জন্যে বাংলাদেশ কিন্তু এটাই দেখলো যে কালকে পাকিস্তান যা মার খেয়েছে, তারপরে তার কি করা উচিত সে নিশ্চয়ই তার নিজের মনে বানিয়ে নিয়েছে। ঠিক এইখানটা আমার একটা পয়েন্ট আমি যোগ করতে চাই, কারণ সরকার যেটা বললেন একদম অ্যাবসলিউটলি কারেক্ট, লজিক্যালি উনি একদম ঠিক আছেন। কিন্তু এখানে যেটা হচ্ছে, প্রথম জাহাজ যেটা ঢুকেছিল বাংলাদেশে পাকিস্তান থেকে, একদম সেখানে প্রচুর আর্মস অ্যামুনিশন অ্যালং উইথ জঙ্গি ঢুকেছিল। এটা কিন্তু একটা কনফার্ম নিউজ একদিক থেকে, মানে বিভিন্ন মডেল থেকে এসছে, এবং তারা কিন্তু অলরেডি কিছুটা ইনফিল্ট্রেট করেছে আমাদের দেশে, এবং সেটা হয়তো একটা রিপার্কেশন হয়েছে, যেটা আমাদের মুর্শিদাবাদে আমরা দেখেছি। ফলে এই যে এলিমেন্ট যারা ঢুকে আছে, তারা কিন্তু ওই স্লিপার সেল হিসেবে একটা আমাদের এই এরিয়াটাকে উত্তপ্ত করবার চেষ্টা করবে। যদি সেটা হয়, সেটা একমাত্র কারণ হতে পারে যে এই দিকে অস্থিরতা তৈরি, অস্থিরতা। দেখুন, বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে আমরা কনসার্ন নই, হ্যাঁ, কিন্তু বাংলাদেশের জনগণ নিয়ে আমরা ডেফিনেটলি কনসার্ন। আমরা ভারতবর্ষ, সেটা ৭১-এর যুদ্ধ হোক ৯৯ হোক, কখনোই কিন্তু অন্যের জমি ক্যাপচার করেনি। চাইলে পরে ৭১-এ করতে পারতো, চাইলে পরে ৯৯-এ কারগিলে করতে পারতো, সেটা করেনি। কিন্তু ভারতবর্ষ অলওয়েজ জনগণের জন্য সমব্যথী, যে জন্য বালুচিস্তানে যে জিনিসটা হচ্ছে, ভারতবর্ষ তার জন্য সমব্যথী। এবং আমার মনে হয় বাংলাদেশেও যেমন পার্বত্য চট্টগ্রাম, এবং সেখানে যদি কোনোদিন পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা তারা বাংলাদেশের সঙ্গে থাকতে চাইছে না, এবং সেক্ষেত্রে ভারত কিন্তু তাদের জন্য সমব্যথী। এবং শুধু সেখানে নয়, এবং রিসেন্টলি এটাও হচ্ছে, যেমন বাংলাদেশের উত্তর ভাগে ওই রংপুর, লালমনিরহাট, ওখানকার যারা রাজবংশী মুসলিম আছে, তারা কিন্তু দে আর সারপ্রাইজড বাই দ্য ঢাকা বা ওই অঞ্চলের মুসলিমদের দ্বারা। তো তারাও যদি কোনোদিন চায় যে তারা ওখানে থাকতে পারছে না, তারা ওখানে ডিসক্রিমিনেট হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু ভারত তাদের পাশে দাঁড়াবে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। তো বাংলাদেশ নিয়ে আমরা কনসার্ন না, কিন্তু বাংলাদেশের কিছু কিছু পার্টের জনগণের জন্য ইয়েস আমরা কনসার্ন, আমরা তাদেরকে সাহায্য করতে এনি টাইম রাজি। আমি সুমনের কাছে শেষ প্রশ্ন আসবো। সুমন, শাহবাজ শরীফ নিজেকে সংকটে ফেলে দিয়েছেন, আসিফ মুনিরও নিজেকে সংকটে ফেলে দিয়েছেন। তো শরীফের এই সংকট পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানকে কি আরও প্রাসঙ্গিক করে তুললো? দেখ, ইমরান জেলে বন্দি থাকলেও লাস্ট যে ইলেকশনটা হয়েছিল, সেখানে ইমরানের অনুগামীরাই কোনো প্রতীক ছাড়া সবচেয়ে বেশি আসনে জিতেছিল। যেটা প্রণয়দা বলল এবং যেটা কর্নেল সরকার বললেন, আমি সেটাকে একটু অ্যাড অন করতে চাই। দেখ, পাকিস্তানের বিগেস্ট ক্রাইসিস হচ্ছে, পাকিস্তান যার ভরসায় ছিল চীন, সে মোটামুটি বাজার থেকে একদম হাওয়া হয়ে গেছে। যেখানে বালুচিস্তানে গণ্ডগোল হচ্ছে, ওই রাস্তাটা কিন্তু গদর বন্দরের দিকে যায়, যে বন্দরটা চীনের পয়সায় তৈরি হয়েছে। আমাদের যেমন ইরানের সাথে সম্পর্কের কারণ আমাদের ওখানে ছাবার বন্দর আছে, তেমনি চীনের বিগ ইন্টারেস্ট হচ্ছে গদর বন্দর। তো যদি বালুচিস্তানে এত গণ্ডগোল হয়, তাহলে চীনের এত বড় ইনভেস্টমেন্ট, চীনের যে ল্যান্ডলক জায়গাগুলো থেকে বন্দর অবধি মাল নিয়ে যাওয়া, সেটা কী হবে? ফলে চীনের এই যে নিরুত্তাপ থাকা বা নিষ্ক্রিয় থাকা পাকিস্তানকে সব থেকে বড় সংকটের সামনে পাকিস্তানকে সংকটে ফেলেছে। এবং যারা পাকিস্তান হতে চায়, মানে যারা আমাদের পূবের প্রতিবেশী, তারাও কিন্তু ভাবছে যে ফ্রন্ট ফুটে গেলে পেছন থেকে স্ট্যাম্প আউট না হয়ে যায়। ঠিক, রাত বাড়ছে সেলিংয়ের সংখ্যা, বাড়ছে ভারতের আকাশে ড্রোনের সংখ্যা। ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম অনেকগুলো ড্রোনকে নিষ্ক্রিয় করেছে। এই মুহূর্তের খবর, পাঠানকোটেও ড্রোন হামলার চেষ্টা হচ্ছে। আমরা পুরো নজরে থাকব, আপনাদেরও খবর দেব কি হচ্ছে কি হচ্ছে না। অনেক ধন্যবাদ আজকে আমার এই অনুষ্ঠানে আসার জন্য। ভালো থাকবেন।